পারমাণবিক বোমার চেয়েও শক্তিশালী অস্ত্র এমন দাবি যদি করে কোনো সামরিক বাহিনী, তাহলে স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, কি সেই শক্তি? ক্ষেপণাস্ত্র নয়, ড্রোন নয়, এমনকি পারমাণবিক অস্ত্রও নয়, তাহলে কি হতে পারে সেই শক্তি? ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি বলছে তাদের সবচেয়ে বড় শক্তি লুকিয়ে আছে দেশের মানুষের মধ্যেই। কেন এমন দাবি করলো আইআরজিসি? মধ্যপ্রাচ্যের উত্তেজনা যখন নতুন নতুন মোড় নিচ্ছে, ঠিক তখনই এক ভিন্ন ধরনের বার্তা দিল ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি। যুদ্ধের ময়দানে যেখানে প্রতিদিনই ক্ষেপণাস্ত্র, ড্রোন আর সামরিক শক্তির হিসেব নিকেশ চলছে, সেখানে আইআরজিসি বলছে সবচেয়ে বড় শক্তি কোনো অস্ত্র নয়, বরং মানুষের অদম্য ইচ্ছে শক্তি। আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন মোহেবি বলেন, ইরানের জনগণের ইচ্ছাশক্তি একটি পারমাণবিক বোমার চেয়েও অনেক বেশি শক্তিশালী। তার এই মন্তব্য মুহূর্তেই আন্তর্জাতিক অঙ্গনে আলোচনার বিষয় হয়ে ওঠে। মোহেবের দাবি, যেসব দেশ নিজেদের দুর্বলতা ঢাকতে পারমাণবিক অস্ত্রের উপর নির্ভর করে, ইরান সেই পথে হাঁটেন। তার ভাষায়, আমাদের শত্রুরা দুর্বল বলেই পারমাণবিক অস্ত্রের আশ্রয় নেয়, কিন্তু আমাদের শক্তি আসে জনগণের বিশ্বাস, আদর্শ, দেশপ্রেম এবং নিজেদের সক্ষমতা থেকে। তিনি আরও বলেন, আমাদের জাতীয় ঐক্য, সংহতি এবং জনগণের পারস্পরিক আস্থাই ইরানের প্রকৃত শক্তি। এই শক্তির সঙ্গে কোনো পারমাণবিক অস্ত্রের তুলনা চলে না। আইআরজিসির মুখপাত্র আরও দাবি করেন, কয়েক মাস ধরে চলা সামরিক সংঘাত, নিষেধাজ্ঞা এবং বিভিন্ন ধরনের চাপ প্রয়োগের পরও যুক্তরাষ্ট্র ইরানের জনগণের মনোবল ভাঙতে পারেনি। তার ভাষায়, এত সংঘাতের পরও আমেরিকা আমাদের জনগণের ইচ্ছাশক্তি ভাঙতে পারেনি, আর এই ইচ্ছাশক্তি পারমাণবিক বোমার চেয়েও বড় শক্তি। AKS অর্জন করল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS বিশ্লেষকদের মতে, আধুনিক যুদ্ধে শুধু ট্যাঙ্ক, যুদ্ধবিমান বা ক্ষেপণাস্ত্রই সবকিছু নির্ধারণ করে না। একটি দেশের জনগণের ঐক্য, দীর্ঘমেয়াদী প্রতিরোধের মানসিকতা এবং রাষ্ট্রের প্রতি আস্থা এসবও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তবে আইআরজিসির এই মন্তব্য তাদের নিজস্ব মূল্যায়ন ও অবস্থান। এটি স্বাধীনভাবে যাচাই করা কোনো সামরিক পরিমাপ নয়। ইরানের আকাশ পাহারায় চলে এসেছে নতুন মহা অস্ত্র। তবে কি আর রক্ষা নেই যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমানগুলোর? সামরিক খাতে ব্যাপক সফলতা অর্জন করেই চলেছে ইরান। জানা গেছে, যুদ্ধের মাঝেও সমরাস্ত্র তৈরিতে একটুকুও ছাড় দিচ্ছে না তেহরান। কিন্তু হঠাৎ করেই কোন অস্ত্র তৈরি করে মার্কিনীদের তাক লাগিয়ে দিল ইরান? যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধে লড়তে ইরান ব্যবহার করছে রাশিয়ার দেওয়া অত্যাধুনিক ড্রোন, এমনটাই দাবি মার্কিন গোয়েন্দাদের। তবে কি যুদ্ধের ময়দানের সকল সমীকরণই পাল্টে দিচ্ছে তেহরান? প্রশ্ন হলো, ইরানের বিরুদ্ধে কঠোর হামলা চালানোর সিদ্ধান্ত থেকে কেন সরে দাঁড়ালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প? যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে টানা যুদ্ধ চালিয়ে গেলেও সমরাস্ত্রের মজুদের দিক থেকে কোনো টান পড়বে না ইরানের সামরিক বহরে, সম্প্রতি এমনটাই দাবি করেছিল দেশটির সামরিক বাহিনী। তবে এক্ষেত্রে মার্কিন কেন্দ্রীয় কমান্ড যেন ব্যাপক চাপের মুখেই রয়েছে। বিশ্লেষকদের দাবি, মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোতে পর্যাপ্ত এয়ার ডিফেন্স সিস্টেম না থাকায় তড়িঘড়ি করে 25 জুলাই ইরানের বিরুদ্ধে যুদ্ধ বন্ধ করার সিদ্ধান্ত নেন ট্রাম্প, যার মাধ্যমে টানা 2 সপ্তাহেরও বেশি সময় ধরে চলা সাম্প্রতিক এই যুদ্ধের ময়দানে কিছুটা স্বস্তি ফিরেছে। কিন্তু উত্তাপ যেন এখনো রয়ে গেছে। কারণটা বেশ পরিষ্কার, মার্কিন প্রশাসনের কোনো প্রতিশ্রুতির উপর ভরসা করছে না তেহরান। যে কোনো সময় আবারও যে যুদ্ধ শুরু হতে পারে সে শঙ্কাই বিরাজ করছে মধ্যপ্রাচ্যে। তাই তো রণকৌশল রপ্তের দিকে গভীর মনোযোগ দিয়ে আসছে ইরানও। জানা গেছে, নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা পূর্বের চেয়েও শক্তিশালী করেছে ইরান। সে লক্ষ্যে সম্প্রতি নতুন এয়ার ডিফেন্স সিস্টেম যোগ হয়েছে দেশটির সামরিক বহরে, এমনটাই দাবি করেছেন ইরানের সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরাম ইনিয়া।
26 জুলাই এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ইরান ভিত্তিক সংবাদ মাধ্যম মেহের নিউজ এজেন্সি। ইরানের সশস্ত্র বাহিনী যে কোনো সম্ভাব্য পরিস্থিতির জন্য প্রস্তুত আছে এমনটি জানিয়ে আকরাম ইনিয়া বলেছেন, আমাদের দেশের বিরুদ্ধে আগ্রাসী যুদ্ধে কোনো স্বার্থই আদায় করতে পারেনি যুক্তরাষ্ট্র, বরং যুদ্ধের সময়ই নতুন নতুন সমরাস্ত্র তৈরি করেছে ইরান। বিশেষ করে বিমান প্রতিরক্ষা ব্যবস্থার উন্নয়নে জোর দিয়েছি আমরা। শত্রুপক্ষের যুদ্ধবিমান হামলা ঠেকাতে নতুন এয়ার ডিফেন্স সিস্টেম যোগ হয়েছে আমাদের সামরিক বহরে। তাহলে কি রাশিয়ার সহায়তায় সামরিক বহর শক্তিশালী করছে ইরান? সম্প্রতি মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএর কমপক্ষে 2টি সামরিক স্থাপনায় জোরদার হামলা চালায় ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী আইআরজিসি। সেই হামলাগুলোতে তেহরান ব্যবহার করেছিল শক্তিশালী আত্মঘাতী ড্রোনের বহর। সিআইএর ওই স্থাপনাগুলোর মধ্যে ছিল সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাস এবং আরেকটি ছিল ইরাকের পূর্বাঞ্চলে। নাম প্রকাশে অনিচ্ছুক যুক্তরাষ্ট্রের কমপক্ষে 4 জন গোয়েন্দা কর্মকর্তার দাবি, ওই হামলাগুলোতে রাশিয়ার তৈরি উন্নত সংস্করণের শাহেদ মডেলের ড্রোন ব্যবহার করেছিল ইরান। শুধু তাই নয়, সাম্প্রতিক যুদ্ধে জর্ডানে অবস্থিত মার্কিন বিমান ঘাঁটিকে লক্ষ্য করেও তীব্র মিসাইল হামলা চালায় ইরান। আর এতেই ওই ঘাঁটিতে থাকা যুক্তরাষ্ট্রের কমপক্ষে 2 জন সেনা নিহত হয়। মার্কিন গোয়েন্দাদের ধারণা, রাশিয়ার দেওয়া কোমেটা এম মডেলের স্যাটেলাইট নেভিগেশন সিস্টেম ব্যবহার করে এমন নির্ভুল হামলা চালাতে সক্ষম হচ্ছে আইআরজিসি। এছাড়াও ইরানের সামরিক বহরে থাকা শাহেদ 136 মডেলের ড্রোনের আঘাত হানার ক্ষমতা বাড়াতেও সহযোগিতা করছে মস্কো। পশ্চিমা বিশ্লেষকদের মতে এই অস্ত্রের শক্তি ইরানের তৈরি ড্রোনের চেয়ে কয়েক গুণ বেশি। নিজের ও পরিবারের নিরাপত্তায় সব সময়ই থাকুন আপোষহীন। নিরাপত্তায় আপোষ নয়, ঘরে রাখুন আরএফএল ল্যাডার। মূলত ইরানের সাথে বহুদিন ধরেই কৌশলগত সামরিক সম্পর্ক বজায় রেখে আসছে রাশিয়া। বিশেষ করে ইউক্রেনের বিরুদ্ধে চলমান যুদ্ধে রাশিয়ার সামরিক শক্তি বৃদ্ধিতে ইরানের সহযোগিতা করার দাবি তুলে পশ্চিমা সমরবিদরা। এমনকি তেহরানের পারমাণবিক কর্মসূচি উন্নয়নে জোরদার গতিতেই সহায়তা করছে মস্কো। ইরানের পরমাণু অস্ত্র ইস্যুতে যেন জল্পনা কল্পনার অবসানই হচ্ছে না। দেশটির পরমাণু অস্ত্র নিয়ে এবার সামনে এলো আরেক চাঞ্চল্যকর দাবি। ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি নাকি পরমাণু বোমা বানানোর নির্দেশ দিতে পারেন, এমন শিরোনামে মার্কিন সংবাদ মাধ্যমে এক বিশেষ প্রতিবেদন প্রকাশ করা হয়। আর এর পরপরই বিশ্বজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনিকে ঘিরে এবার নতুন আশঙ্কার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো। তাদের দাবি, ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি পারমাণবিক অস্ত্র তৈরির ব্যাপারে আগ্রহী হতে পারেন। মার্কিন গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে এসব চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে মার্কিন সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস। সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনটিতে বলা হয়েছে, ইরানের প্রয়াত সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ইরানের পারমাণবিক কর্মসূচি এগিয়ে নিলেও পারমাণবিক বোমা তৈরির বিরোধিতা করতেন। তবে মার্কিন কর্মকর্তাদের ধারণা, মোস্তফা খামেনি এবং ইরানের নতুন কট্টরপন্থী নেতৃত্ব ভবিষ্যতে সেই অবস্থান থেকে সরে এসে পারমাণবিক অস্ত্র তৈরির সিদ্ধান্ত নিতে পারে। মার্কিন গোয়েন্দাদের মূল্যায়ন অনুযায়ী যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক হামলার পর ইরান যদি পারমাণবিক অস্ত্র অর্জনের পথে এগিয়ে যায়, তাহলে সেটি হবে চলমান সংঘাতের সবচেয়ে গুরুত্বপূর্ণ কৌশলগত পরিণতিগুলোর একটি। কারণ যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানকে পরমাণু অস্ত্রধর রাষ্ট্রে পরিণত হওয়া ঠেকাতে সর্বোচ্চ চেষ্টা করে যাবে। এদিকে পরমাণু অস্ত্র ইস্যুতে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি ইরান। তবে পরমাণু কার্যক্রম নিয়ে সবসময়ই একরকম ধোঁয়াশা বজায় রেখেছে দেশটির হাতে পরমাণু অস্ত্র বানানোর মতো উচ্চমাত্রার সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে। এই সমৃদ্ধ ইউরেনিয়াম দিয়ে ইরান অনায়াসে বেশ কয়েকটি পরমাণু অস্ত্র বানিয়ে ফেলতে পারবে। তবে পরমাণু অস্ত্র ইস্যুতে এখন অবধি কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি ইরান। বেশ কয়েকদিন আগে ইরানের একজন আইন প্রণেতা দাবি করেছিলেন, মার্কিন হামলা অব্যাহত থাকলে ইরানের উচিত হবে পরমাণু অস্ত্র বানিয়ে ফেলা। কারণ পরমাণু অস্ত্রধর রাষ্ট্রে পরিণত হলে ইরানে হামলার আগে শত্রুপক্ষ 100 বার চিন্তা করে তারপর সিদ্ধান্ত নেবে। নিজেদের নিরাপত্তার স্বার্থেই ইরানের পরমাণু অস্ত্র বানানো উচিত বলে মন্তব্য করেন তিনি।
তবে ইরান সবসময়ই বলে আসছে যে দেশটি পরমাণু অস্ত্র বানাতে আগ্রহী নয়, তাদের পরমাণু কার্যক্রম সম্পূর্ণ শান্তিপূর্ণ। কিন্তু এরপরও পরমাণু অস্ত্র বানানোর মিথ্যা অভিযোগ তুলে ইরানে অবৈধ আগ্রাসন শুরু করে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল। এমনকি জোরপূর্বক ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামও দখল করার চেষ্টা করেছিল যুক্তরাষ্ট্র, কিন্তু ইরানের সাহসী পদক্ষেপের জেরে মার্কিন অপচেষ্টা ব্যর্থ হয়। সম্প্রতি টানা 2 সপ্তাহেরও বেশি সময় ধরে যুক্তরাষ্ট্র ও ইরানের মাঝে পাল্টাপাল্টি হামলা চলে। ওই সময় ইরানের পারমাণবিক স্থাপনাকেও লক্ষ্যবস্তু করে যুক্তরাষ্ট্র। তবে ইরান তার পারমাণবিক অবকাঠামো সুরক্ষায় সর্বোচ্চ চেষ্টা চলমান রাখে। এর মাঝে কিছু সেন্ট্রিফিউজ আরও নিরাপদ ভূগর্ভস্থ স্থাপনায় স্থানান্তরের ইরানের চেষ্টার কথাও উল্লেখ করেছেন মার্কিন কর্মকর্তারা। JBS হোল্ডিংস লিমিটেড। ফলে ইরানের পরমাণু অস্ত্র ইস্যুতে জল্পনা কল্পনার অবসান এখনই হচ্ছে না বলে জানিয়েছেন বিশ্লেষকেরা আরও বলেছেন, পরমাণু কার্যক্রমকে ইরান এক ধরনের দর কষাকষির মাধ্যমও বানাতে পারে, পাশাপাশি নিজেদের পারমাণবিক কার্যক্রমকে চলমান রাখতে পারে ইরান, যাতে কোনো চরম পরিস্থিতি তৈরি হলে পরমাণু অস্ত্র বানিয়ে ফেলতে পারে দেশটি। ইরানের সঙ্গে সংঘাতে জড়িয়ে যুক্তরাষ্ট্র কি নিজের শক্তি হারাচ্ছে? এবার এমন প্রশ্নই উঠে এসেছে খোদ যুক্তরাষ্ট্র থেকেই। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিজ দল রিপাবলিকান পার্টির প্রভাবশালী কংগ্রেসম্যান থমাস ম্যাসি এবার দাবি করেছেন, ইরানের সঙ্গে যুদ্ধ যুক্তরাষ্ট্রকে সামরিক, অর্থনৈতিক এবং রাজনৈতিকভাবে দুর্বল করে ফেলছে। থমাস ম্যাসি বলেন, ইরানের সঙ্গে যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্র উল্লেখযোগ্যভাবে দুর্বল হয়েছে। তার এই মন্তব্য ইতোমধ্যেই যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। ম্যাসির অভিযোগ, এই সংঘাতের সবচেয়ে বড় মূল্য দিতে হচ্ছে যুক্তরাষ্ট্রকেই। তার ভাষায়, যুদ্ধের কারণে দেশের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সক্ষমতা কমে গেছে, কৌশলগত জ্বালানির মজুত হ্রাস পেয়েছে, সামরিক সদস্যদের প্রাণহানি ঘটেছে, সাধারণ মানুষের ব্যবহৃত পণ্যের দাম বেড়েছে এবং জাতীয় ঋণের বোঝা আরও ভারী হয়েছে। এতেই থেমে থাকেননি রিপাবলিকান এই আইন প্রণেতা। তিনি আরও বলেন, এই প্রশাসন আমাদের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা নিঃশেষ করেছে, তেলের মজুদ কমিয়েছে, আমাদের নারী ও পুরুষ সেনাদের মৃত্যুর কোলে ঠেলে দিয়েছে, ভোক্তা পণ্যের দাম বাড়িয়েছে, ঋণ বাড়িয়েছে এবং দেশের অভ্যন্তরীণ প্রয়োজনগুলো উপেক্ষা করেছে, সবই ইসরায়েলের জন্য। ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে নিজ দলের একজন সিনিয়র নেতার এমন প্রকাশ্য সমালোচনা ওয়াশিংটনে নতুন রাজনৈতিক চাপ তৈরি করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা। বিশেষ করে ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রের সামরিক সম্পৃক্ততা এবং তার অর্থনৈতিক প্রভাব নিয়ে দেশটির ভেতরে বিতর্ক আরও তীব্র হওয়ার ইঙ্গিত মিলছে। থমাস ম্যাসি অবশ্য এর আগেও বিদেশে সামরিক হস্তক্ষেপের বিরোধিতা করেছেন। এবার সেই ধারাবাহিকতায় ইরান যুদ্ধ নিয়েও কঠোর অবস্থান নিলেন তিনি। তবে ম্যাসির এসব অভিযোগের বিষয়ে ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি। ফলে তার অভিযোগের জবাবে হোয়াইট হাউস কী অবস্থান নেয় সেটি এখন দেখার বিষয়। AKS অর্জন করল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS। এদিকে ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনা যত দীর্ঘ হচ্ছে ততই বাড়ছে যুদ্ধের সামরিক ও অর্থনৈতিক মূল্য নিয়ে আলোচনা। আর সেই আলোচনায় এবার নতুন মাত্রা যোগ করলেন ট্রাম্পের নিজ দলের একজন কংগ্রেসম্যান। তার এই বক্তব্য যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিতে কি প্রভাব ফেলে সেটাই এখন দেখার বিষয়। যুক্তরাষ্ট্র যদি ইরানে স্থল অভিযান চালায় তাহলে কি ঘটতে পারে? মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে এখন সবচেয়ে বড় প্রশ্নগুলোর একটি এটি। আকাশপথে হামলা, ক্ষেপণাস্ত্র, ড্রোন ও গোয়েন্দা অভিযান এসবের পর যদি মার্কিন সেনারা সরাসরি ইরানের মাটিতে প্রবেশ করে তাহলে কি হবে? তবে কি শুরু হতে যাচ্ছে আরেকটি দীর্ঘ ও ব্যয়বহুল সংঘাত? আন্তর্জাতিক বিশ্লেষকদের একাংশ মনে করছেন, এমন সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রকে এমন এক যুদ্ধে টেনে নিতে পারে যেখান থেকে বের হওয়া শুরু করার চেয়েও কঠিন হবে।
কয়েক মাস ধরে চলা সংঘাতের পরও ওয়াশিংটন তার ঘোষিত কয়েকটি গুরুত্বপূর্ণ লক্ষ্য পুরোপুরি অর্জন করতে পারেনি বলে বিভিন্ন বিশ্লেষণে দাবি করা হচ্ছে। এর মধ্যে ইরানের পারমাণবিক কর্মসূচিকে সম্পূর্ণ অকার্যকর করা, ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতা উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনা এবং তেহরানের উপর কাঙ্ক্ষিত রাজনৈতিক চাপ সৃষ্টি করা। এই প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের নীতি নির্ধারণী মহলের একটি অংশ আরও কঠোর সামরিক পদক্ষেপের পক্ষে মত দিচ্ছে বলে আলোচনা রয়েছে। তবে অনেক সময় সামরিক বিশ্লেষকের মতে আকাশপথের হামলায় কাঙ্ক্ষিত ফল না এলে স্থল অভিযান শুরু করা শক্তির নয় বরং কৌশলগত চ্যালেঞ্জের ইঙ্গিত হতে পারে। কারণ স্থল যুদ্ধে শুধু আধুনিক অস্ত্র নয়, প্রয়োজন দীর্ঘ সময় ধরে সেনা মোতায়েন, সরবরাহ ব্যবস্থা সচল রাখা এবং দখল করা এলাকা নিয়ন্ত্রণে রাখা। ইরানের ভূগোলও এক্ষেত্রে বড় একটি বিষয়। দেশটি বিশাল আয়তনের, যেখানে রয়েছে জাগ্রোস ও আলবোর্জ পর্বতমালা, মরুভূমি, ঘনবসতিপূর্ণ শহর এবং দীর্ঘ যোগাযোগ পথ। এমন ভূখণ্ডে অগ্রসর হওয়া যে কোনো বাহিনীর জন্যই কঠিন। যত সামনে অগ্রসর হবে সেনারা, তত দীর্ঘ হবে তাদের রসদ সরবরাহের পথ, আর সেই পথ রক্ষা করাও হয়ে উঠবে বড় চ্যালেঞ্জ। বিশ্লেষকদের মতে আধুনিক যুদ্ধবিমান, স্যাটেলাইট বা ক্ষেপণাস্ত্র অনেক সুবিধা দিলেও স্থল যুদ্ধে শেষ পর্যন্ত সৈন্যদেরই এলাকা নিয়ন্ত্রণ করতে হয়। তাই শুধু আকাশে আধিপত্য থাকলেই দ্রুত বিজয় নিশ্চিত হয় না। দীর্ঘস্থায়ী সংঘাতে সেনা, সরঞ্জাম, অর্থ এবং রাজনৈতিক সমর্থন সবকিছুর ওপরই চাপ বাড়তে থাকে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো জনসমর্থন। অনেক পর্যবেক্ষকের মতে বিদেশি সামরিক আগ্রাসন কোনো দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক বিভাজনকে সাময়িকভাবে কমিয়ে জাতীয় প্রতিরোধের মনোভাব জোরদার করতে পারে। ফলে বাইরের বাহিনীর জন্য পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে। ইতিহাসও এমন উদাহরণ দেখিয়েছে। ভিয়েতনাম, ইরাক ও আফগানিস্তানে যুক্তরাষ্ট্র সামরিক সক্ষমতায় এগিয়ে থাকলেও দীর্ঘমেয়াদে রাজনৈতিক লক্ষ্য অর্জন কঠিন হয়ে পড়ে। এসব যুদ্ধে দ্রুত সাফল্যের প্রত্যাশা থাকলেও শেষ পর্যন্ত সংঘাত দীর্ঘায়িত হয় এবং অর্থনৈতিক ও রাজনৈতিক ব্যয় অনেক বেড়ে যায়। দেশ জুড়ে যে কোনো কেনাকাটায় 10,000 টাকার বেশি অফার, তাই পেমেন্ট মানেই বিকাশ। তবে উল্লেখ করা প্রয়োজন, ইরানের পরিস্থিতি ভিয়েতনাম, ইরাক বা আফগানিস্তানের সঙ্গে পুরোপুরি এক নয়। প্রতিটি সংঘাতের নিজস্ব রাজনৈতিক, ভৌগোলিক ও সামরিক বাস্তবতা রয়েছে। তাই অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নেওয়া গেলেও ভবিষ্যৎ একইভাবে ঘটবে এমন নিশ্চয়তা নেই।